গভর্নরকে যদি পরিবর্তন করা হয়, নতুন একজন আসে, তাহলে দেখা যাবে যে এই গভর্নরও অপদস্থ হচ্ছেন। তুমি যদি ক্ষুব্ধ হও, তুমি অভিযোগ আনবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তুমি মাস্তানি করবা কেন? মাস্তানি করার অধিকার নেই। আজকে দুইটা খবর বাংলাদেশ ব্যাংককে ঘিরে, এটা ভালো লাগেনি এবং এটা খারাপ দৃষ্টান্ত। বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের হস্তক্ষেপ কামনা করছে। কারণ বিএনপি সরকার সুশাসনের কথা বলেছে, যে কারোর প্রতি অন্যায় আচরণ করা হবে না, কাউকে অসম্মান করা হবে না। তাহলে খবর দুইটা কি? খবর দুইটা হচ্ছে এই, নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ডক্টর আহসান এইচ মনসুর। আরেকটা হলো, গভর্নরের উপদেষ্টাকে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা। না, এটা কোনো ভালো জিনিস হলো না। এবং অদ্ভুত ব্যাপার, ঠিক আছে, আহসান এইচ মনসুর বা উপদেষ্টা তারা তো জোর করে আসেননি। এখন একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, তিনি তার মতন করে যাকে যেখানে নিয়োগ দেওয়ার দিয়েছেন। সেই নিয়োগগুলো হয়তো পছন্দ হয়নি নতুন রাজনৈতিক সরকারের, কিন্তু এখন এই সরকার যাদেরকে পছন্দ হয়নি বা যাদেরকে পরিবর্তন করবে, তারা যেমন বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন, তাদের বিদায়টাও তো সুন্দর হবে। এখানে আহসান এইচ মনসুর তিনি সকালে আসছেন, তিনি বলছেন তাকে পদত্যাগ কেন চলে যাচ্ছেন, বলছেন যে আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি। খবরে শুনলো, ছড়াই গেছে যে নতুন গভর্নর, নতুন গভর্নরের নাম এসছে। তার নামটাও বলি, যে আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। এখন এই যে নিয়োগ বদলি হবে, নতুন একজন দায়িত্ব নেবে, চলে যাবেন, কিন্তু আসা এবং যাওয়াটা, আসাটা সম্মানের হবে, যাওয়াটা হবে অসম্মানের। এটা তো আর মানে কোনো গণ অভ্যুত্থান হয়নি, এটা একেবারে খুবই চমৎকার ভাবে একটা গণতান্ত্রিক উত্তরণ হলো। তাহলে গণতান্ত্রিক উত্তরণে যারা যারা বিদায় নিচ্ছেন, যেমন দেখলাম যে শেখ সাজ্জাদ আলী বিএনপি কমিশনার, পারিবারিক কারণ দেখায় তিনি পদত্যাগ করছেন, আইজিপি বাতিল, ঠিক আছে, এগুলি তাদের যাওয়াটা, এবং তারা যাতে সহকর্মীদেরকে বলে ধন্যবাদ জানায় যাইতে পারে, যাতে বিদায়টা অসম্মানজনক না হয়। তাহলে হবে কি, গুরুত্বপূর্ণ পদে ভবিষ্যতে কেউ আর আসতে চাইবে না। যারা সত্যিকারের পাঠশালা লোক, তারা মনে করবে যে আমি আজকে আমাকে নিয়োগ দিচ্ছে, পরে তো ক্ষমতার পরিবর্তন হলে আমি অসম্মানিত হয়ে আমি যাব। এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত না, বরং বিগত সময় যা হয়েছে, এবার যাতে একটা ভিন্ন মাত্রার মানে আগমন এবং নির্গমন ঘটে, এটা আমি প্রত্যাশা করি। এখানে বলছেন যে বুধবার দুপুরে সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন তিনি। এই ঘটনা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েন। পদত্যাগ করেছেন নাকি অপসারণ করা হয়েছে, এই প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই। জানা গেছে আহসান এইচ মনসুরকে দায়িত্বে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। যাই হোক, এই যে এটা তো ওনারা তো জানে, এখানে অন্তর্বর্তী সরকারের সময় যারা যারা নিয়োগ হয়েছেন তাদের অধিকাংশ জানেন যে তাদের পরিবর্তে রাজনৈতিক সরকার তাদের নিজস্ব পছন্দ মতো লোক বসাবে, কিন্তু বসাক, কিন্তু যারা দায়িত্ব পালন করলো তারাও যদি অভিযোগ না থাকে, তাহলে তাদের পদত্যাগটা বা যাওয়াটা যাতে সম্মানজনক হয়, এই দৃষ্টান্ত স্থাপন করা দরকার। আর যেটা হলো যে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা। কেন কর্মকর্তারা বের করে দেবে? এখানে তো মাস্তানির কোনো ব্যাপার নেই। তারা কি মানে নতুন যারা আসলো তাদেরকে ধরে নতুন তোষামতকারী একটা গোষ্ঠী থাকবে, তারপর যখন নাকি তাদের কথা অনুযায়ী চলবেন না, তখন সুযোগ পেয়ে যখন নাকি তাদের বিদায় হবে, তখন তারা অপমান করে বের করে দেবে? এইটা কেন? নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে জেনে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ঘটনার পরপরই তার উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দেন কর্মকর্তারা। বুধবার দুপুরে গভর্নরের উপদেষ্টাকে অনেকটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
সূত্র জানায় যে দুপুরে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যান গভর্নর আহসান এইচ মনসুর। এই খবর শুনতে পেয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে হট্টগোল শুরু করেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা। পরে তারা গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠতে যাচ্ছেন ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়, অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসানুল্লাহকে শাসাতেও দেখা যায়। এই ব্যাপার, এই যে ঘটনাটা, এটা তদন্ত করা উচিত। এই ধরনের মাস্তানি করার কারণটা কি? তুমি যদি ক্ষুব্ধ হও, তুমি অভিযোগ আনবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তুমি মাস্তানি করবা কেন? মাস্তানি করার অধিকার নেই। আর এগুলি হলো খুবই বাংলাদেশ ব্যাংকের মতন একটা কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকের কর্মচারীদের তাদের আচার আচরণ শিষ্টাচার অত্যন্ত উন্নত মানের হইতে হবে। তা নাহলে প্রত্যেকেই কিন্তু আজকে যারা আসলেন তারাও কিন্তু যদি অন্য একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে 5 বছর পর, তখন দেখা যাবে যে তারাও অপমানিত হয়ে গেলেন। অথবা যদি এর মাঝখানে যদি গভর্নরকে যদি পরিবর্তন করা হয়, নতুন একজন আসে, তাহলে দেখা যাবে যে এই গভর্নরও অপদস্থ হচ্ছেন। এটা বন্ধ করার দরকার। গভর্নর উপদেষ্টাকে যেভাবে অপমান করা হলো, অপদস্থ করা হলো, এইটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের উচিত একটা শৃঙ্খলা, একটা পানিশমেন্ট দেওয়া উচিত যারা এই ধরনের মাস্তানি করলো। খুবই খারাপ দৃষ্টান্ত এটা। খবর হচ্ছে আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং আমার কাছে প্রথম একটু ধাক্কাও লাগতো যে এত বড় একটা আয়োজন আসলে কি সম্ভব হবে। কিন্তু খুবই অবাক কাণ্ড যে ক্ষমতা আসার সাথে সাথে বলছে যে রোজার আগেই শুরু করবে। এটা সত্যিকার অর্থে বিস্ময়কর। এবং এই ফ্যামিলি কার্ড চালু করার মধ্য দিয়ে বিএনপি আমার ধারণা যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। গত পুরো নির্বাচনী প্রচার অভিযানে 20 দিন যে পরিমাণ অপপ্রচার হয়েছে যে ফ্যামিলি কার্ড দরকার নাই, নিরাপত্তা কার্ড দরকার, ফ্যামিলি কার্ড দরকার নাই, ভালোবাসার কার্ড দরকার, এবং ফ্যামিলি কার্ড এটা একটা ভুয়া প্রকল্প, এটা একটা আজগুবি প্রকল্প, এটা হলো ওই ছেলের হাতের মোয়ানা, মানুষকে ভোলানো, ধোকা দেয়া, এই সমস্ত নানাভাবে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার ছিল। সোচ্চার ছিল এই কারণে, এই ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এই কার্ডের মালিক হবে কারা? এই কার্ডের মালিক হবে প্রত্যন্ত অঞ্চলের একেবারে গ্রামীণ মহিলারা, যে পরিবারের মহিলাদের হাতে যাবে। তাহলে বুঝতে পারছেন, এরা মহিলাদের বাসায় বাসায় গেছে নির্বাচনের সময়। জামাত ইসলাম যে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তাদেরকে করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, জান্নাতের রাস্তা ওপেন হবে। তো সরল সোজা মানুষরা, ধর্মের প্রতি তাদের আবেগ ভালোবাসা আছে। আর জামাত ইসলাম দাড়ি টুপি নিয়ে এবং মহিলারা যখন কি হিজাব টিজাব পরে যখন কি বোরকা পরে গেছে, তখন মনে করছে হ্যাঁ তাই তো, আমি এত কষ্ট করতেছি স্বামীর সংসারে, স্বামী খেতে পাই না, বাচ্চাদেরকে মানুষ করতে পারি না, বেহেশতে যে সুখে থাকবো। এই ধরনের মানে ধর্মীয় মানে অপব্যবহার এবং এই ভোলানো কি বলে ধোকা দিয়ে যেই একটা ব্যাপক 1 বছর ব্যাপী, অনেকে বলে যে 5ই আগস্ট ক্ষমতা পট পরিবর্তন পরের দিন থেকেই 6ই আগস্ট থেকে নাকি নির্বাচনী প্রচার অভিযান শুরু করে জামাত। জামাত জানতো নির্বাচন হবে। জামাতের লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল হচ্ছে নির্বাচনটা হবে কিন্তু এটা পিছায় দাও। এই তার আগ পর্যন্ত তারেক রহমান যাতে দেশে না আসতে পারে সেরকম একটা নিরাপত্তার নানা রকম গল্প ফন্দি ফিকির একটা শুরু করবে। নিরাপত্তা দেওয়া হবে না, যত দেরি করে আসবে তারেক রহমান এবং নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপি আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং সেই সুযোগে জামাত ঘর গোছাবে, এনসিপি ঘর গোছাবে এবং নির্বাচন করে তারা নির্বাচিত হবে এবং তাদের মাথার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবে উইথ পাওয়ার। কিন্তু এটা তো এখন তছনছ হয়েছে। তো মানে একেবারে তারেক রহমান যে এইভাবে কার্ড খেলে দেবে এটা কল্পনা করতে পারে না। তাদের ধারণা ছিল যে এগুলি কথার কথা, বিএনপির মতো অগোছাল দল তারা কি সমস্ত করবে। তারা গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মহিলাদের কাছে ফ্যামিলি কার্ড, কৃষকের হাতে কৃষক কার্ড, আপনি বুঝতে পারেন এগুলি যখন কৃষক তার কার্ডটা পাবে, আপনি যত সামান্যই সে উপকার পাক না কেন, এটা সে মনে রাখবে যে আমি একটা কার্ডের মালিক।